হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোলজি। আজকে আমরা স্টেট অফ ম্যাটারের নেক্সট টপিক গ্রাহামস ল অফ ডিফিউশন অ্যান্ড ইফিউশন অর্থাৎ ব্যাপন ও ছিদ্র ব্যাপন সংক্রান্ত গ্রাহামের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, গ্রাহামস ল। দেখো, এই গ্রাহামস ল পড়ার জন্য আমাদের যেটা জানতে হবে প্রথমে, হোয়াট ইজ ডিফিউশন, ব্যাপন কি আমাদের ভালোভাবে বুঝতে হবে। নেক্সট, হোয়াট ইজ ইফিউশন, ছিদ্র ব্যাপন কি। অ্যান্ড নেক্সট, হোয়াট ইজ রেট অফ ডিফিউশন অর্থাৎ ব্যাপনের হার, বা আমরা বলতে পারি রেট অফ ইফিউশন অর্থাৎ ছিদ্র ব্যাপনের হার কি। তো এই তিনটা জিনিস আমরা শিখব প্রথমে, তারপর আমরা গ্রাহামস লতে যাব। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমে আমরা কি শিখব? প্রথমে আমরা শিখব হোয়াট ইজ ডিফিউশন বা ব্যাপন কি। দেখো, ব্যাপন সম্পর্কে তোমরা ছোটোবেলা থেকে জানো যে আমরা আমাদের ঘরে যদি ধূপকাঠি জ্বালিয়ে দিই তাহলে সেখান থেকে কী হবে, ধূপকাঠি থেকে যে গ্যাস নির্গত হবে সেই গ্যাস বেশি ঘনত্বের গ্যাস থাকে সেখানে, কারণ সেখানে আমরা গ্যাসগুলো দেখতে পাই। আর বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো থাকে সেগুলো কি দেখা যায়? দেখা যায় না। তো সেখানকার গ্যাসগুলো কি হবে, সেই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, মানে স্পন্টানিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে, কেউ একে আটকাতে পারবে না। ধূপকাঠি থেকে যে গ্যাসগুলো বেরোচ্ছে সেই গ্যাসগুলো গোটা ঘরে ছড়িয়ে পড়ছে। কেন বলো তো? কারণ আমরা কি জানি, গ্যাসের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে। দেখো, এই গ্যাসের মলিকিউলসগুলো যদি এইভাবে দেখি তো আমরা কি দেখছি, অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, এই জায়গা এই জায়গা এই জায়গা। তো এই জায়গাগুলোর মধ্যে অন্যান্য গ্যাস এসে কিন্তু সেখানে প্রবেশ করতে পারে বা মিশে যেতে পারে, একদম স্পন্টানিয়াসলি মিশবে। তো এই যে ঘটনা, এই ঘটনা আমরা ছোটোবেলা থেকে জানতাম, সেটাকে আমরা ডিফিউশন বলি বা ব্যাপন বলি। তো ব্যাপনের সংজ্ঞায় আমরা কি বলবো? দ্য টেন্ডেন্সি অফ ইন্টারমিক্সিংয়ের যে প্রবণতা, কিসের? অফ নন রিয়াক্টিং গ্যাস, যে গ্যাসগুলো পরস্পরের সঙ্গে রিয়াকশান করবে না, যেমন N2H2 O2 HE NE, এরা পরস্পরের সঙ্গে নর্মাল টেম্পারেচারে, মানে আমাদের যে রুম টেম্পারেচার আছে সেই রুম টেম্পারেচারে কিন্তু এরা রিয়াকশান করে না, এরা সবাই মিলেমিশে থাকে, তাই তো? এরা নন রিয়াক্টিং গ্যাস। তো কি হবে? দ্য টেন্ডেন্সি অফ ইন্টারমিক্সিং অফ নন রিয়াক্টিং গ্যাসে স্পন্টানিয়াসলি, মানে স্বতঃস্ফূর্তভাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বতঃস্ফূর্ত মানে বাইরে থেকে আমাকে কোনো প্রেশার, বাইরে থেকে কোনো কিছু দিতে হচ্ছে না। আমি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, ধূপকাঠি থেকে যে গ্যাস বেরোচ্ছে সেই গ্যাসগুলো গোটা ঘরে ছড়িয়ে পড়ছে, কারণ ঘরের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসগুলোর মধ্যে অনেক ফ্রি স্পেস আছে, এই স্পেসগুলোর মধ্যে এসে ঢুকে যাচ্ছে। লিকুইডের ক্ষেত্রেও হয়। আমরা জলের মধ্যে যদি কোনো কালার মিশিয়ে দিই তো কি দেখবো, আমরা পুরো জলটার মধ্যে সেই কালার কিন্তু ছড়িয়ে গেছে। তো জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, গ্যাসের ক্ষেত্রে নর্মালি দেখতে পাই না যে তারা মিশেছে কি মেশেনি, কিন্তু আমরা গন্ধ পেয়ে যাই। এক জায়গায় ধূপকাঠি জ্বালালে অন্য জায়গায় কিন্তু তার গন্ধটা পাওয়া যায়। তো দেখো, এই ক্ষেত্রে আমরা কি করছি, দেখো আমরা একটা ছবি এঁকেছি এখানে। দেখো, এখানে একটা গোলতল ফ্লাক্স আছে, এখানে একটা ফ্লাক্স আছে, আমি মাঝখানে কর্ক দিয়ে লাগিয়ে দিয়েছি। কি দিয়ে? কর্ক দিয়ে লাগানো আছে, এই মুহূর্তে লাগানো আছে। তো এর ঘনত্ব হলো বেশি ঘনত্ব, ঠিক আছে, আর এর কম ঘনত্ব। তোমরা বুঝতেই পারছো। দেখো, এখানে নাম্বার অফ মোলস, নাম্বার অফ গ্যাসিয়াস মলিকিউল কম আছে, এখানে নাম্বার অফ গ্যাসিয়াস মলিকিউল বেশি আছে এই ক্ষেত্রে, তাই না? তো যখন আমি কর্কটাকে খুলে দিব, তখন কি হবে? এই কর্কটা যখন খুলে যাবে এখান দিয়ে, তখন কি হচ্ছে, এই গ্যাসগুলো, এই যে আমাদের এখানকার গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো কি করবে, এখান দিয়ে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। অর্থাৎ আমাদের এই জায়গায় কিন্তু গ্যাসগুলো প্রবেশ করে যাবে। অর্থাৎ কেন প্রবেশ করছে? কারণ দেখো, এখানে অনেক ফাঁকা স্পেস আছে, তো যার জন্য এই গ্যাসগুলো এখান থেকে কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছে। অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গ্যাসগুলো যাচ্ছে। তো এই ঘটনাটা কেমনভাবে হচ্ছে? স্পন্টানিয়াসলি। তো একেই আমরা কি বলবো? ব্যাপন। ঠিক আছে, তো দেখো, এখানে আমরা ডেফিনেশনটাকে আরেকভাবে বলছি দ্য প্রপার্টি অফ স্পন্টানিয়াস ফ্লো, মানে স্বতঃস্ফূর্তভাবে ফ্লো হবে। ঠিক আছে, অফ গ্যাসিয়াস মলিকিউলগুলোর ফ্রম হাই কনসেন্ট্রেশন, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে টু লো কনসেন্ট্রেশন, অর্থাৎ কম ঘনত্বের দিকে, উইদাউট
এক্সটার্নাল প্রেশার, আমাদের বাইরে থেকে কোনো প্রেশার দিতে হচ্ছে না, স্পন্টানিয়াসলি হচ্ছে, বাইরে থেকে কোনো প্রেশার দিতে হচ্ছে না, স্পন্টানিয়াসলি হচ্ছে। তো যার জন্য আমরা কি বলবো, ইন ডিফিউশন অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, প্রেশার, এক্সটার্নাল প্রেশার কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে, মানে বাইরে থেকে আমরা কোনো প্রেশার দিচ্ছি না। ক্লিয়ার ব্যাপন তাহলে? তো দেখো এবার আমরা নেক্সট কি করব, হোয়াট ইজ ইফিউশন, ছিদ্র ব্যাপন কি। দেখো ছিদ্র মানে এখানে বুঝতেই পারছি কোনো একটা ছিদ্র থাকবে, অর্থাৎ কোনো একটা পিন হোল থাকবে, দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম করেছি, এখানে আমি ছবি এঁকেছি, দেখো এই সাইডে এই যেগুলো আছে এগুলো হচ্ছে পিন হোল, ঠিক আছে, এটা পিন হোল মানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করা আছে। তো এই সাইডে গ্যাস আছে, এই সাইডে গ্যাস রেখেছি আমরা, ঠিক আছে। তো কি হবে, ছিদ্র ব্যাপন কি হবে, এই ছিদ্রগুলোর মাঝখান দিয়ে এই গ্যাসগুলো পাস করবে, অন্য জায়গা দিয়ে কিন্তু যেতে পারবে না। ধরো কোনো একটা কৌটা নিয়ে তোমরা কৌটার উপরে তোমরা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করেছো, তো সেই ছিদ্রগুলো দিয়ে গ্যাস পাস হবে, তাই তো। তো সেম ঘটনা দেখো আগেরটার ক্ষেত্রে কি হচ্ছে, অনায়াসেই চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ছিদ্র লাগবে, অর্থাৎ কোনো যদি আমরা গ্যাস জার নিই তার মধ্যে আমাদের ছিদ্র করে দিতে হবে, তাহলে গ্যাস সেখান থেকে পাস হতে পারবে, সেখান থেকে ফ্লো হতে পারবে, তাছাড়া তো গ্যাস বেরোতে পারবে না। তো দেখো হোয়াট ইজ ডিফিউশন, দ্য প্রপার্টি অফ ফ্লো গ্যাসিয়াস মলিকিউল ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, সেম কনসেপ্ট, ফ্রম এ পিন হোল। এই ক্ষেত্রে আমাদের কি লাগছে, এই ক্ষেত্রে আমাদের লাগবে শুধু একটা পিন হোল উইথ এক্সটার্নাল প্রেশার। দেখো এই ক্ষেত্রে আমাদের কি ছিল, এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম প্রেশার ছিল, আর এই ক্ষেত্রে আমাদের কি আছে, ফাঁকাই পড়ে আছে, শূন্যস্থান পড়ে আছে, তাই না। এই ক্ষেত্রে আমাদের একদম ফাঁকা শূন্যস্থান, বা এখানে আমাদের কোনো কম মলিকিউলস থাকতে পারতো, কিন্তু কি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের গ্যাসিয়াস মলিকিউলগুলো প্রবেশ করছে এই হোলসের মাধ্যমে, এই হোলসের মাধ্যমে কি করছে, এই গ্যাসগুলো এদিকে চলে আসছে, অর্থাৎ আলটিমেট কেমন হচ্ছে, এখানে আমাদের এই গ্যাসগুলো আমাদের এইভাবে হচ্ছে, তাই না। দেখো তো গ্যাসগুলো আমাদের এখান দিয়ে এই ছিদ্রের মাধ্যমে আসছে, এই ঘটনাকে আমরা কি বলবো, এই ঘটনাকে আমরা বলবো ছিদ্র ব্যাপন। এই ক্ষেত্রেও কিন্তু সেটা কি হবে, এক্সটার্নাল ফোর্সের সাহায্যে ছিদ্র ব্যাপন হবে। দেখো এই জন্য কি বলা হয়েছে, ইন ইফিউশন পি এক্সটার্নাল ভেরিয়েবল, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সটার্নালটা পি এক্সটার্নাল মানে কনস্ট্যান্ট নয়, এই ক্ষেত্রে কিন্তু সেটা ভেরিয়েবল, সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা নেক্সট শিখবো হোয়াট ইজ দ্য রেট অফ ডিফিউশন অর হোয়াট ইজ রেট অফ ইফিউশন। রেটটা কি, রেট কি করে বুঝবো। দেখো তোমরা এই জিনিসটা জানো, ধরো এরকম তোমরা জানো যে আমরা জানি বেগ কাকে বলে, বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু এস বাই টি, এরকম জানি আমরা, এটাকে বলে বেগ। তো এই ক্ষেত্রে কি করি আমরা, নিচেরটাকে একক সময়ে অতিক্রান্ত যে সরণ সেটাকেই বলা হয় বেগ। তো ঠিক সেরকমই আমরা রেট করব, এটাও এক ধরনের বেগ। তো আমরা বেগ সাধারণত বলবো না, বেগ কোনো কণার ক্ষেত্রে বলবো, কোনো বাইকের ক্ষেত্রে বলবো, কোনো গাড়ির ক্ষেত্রে বলবো গাড়িটা এত বেগে যাচ্ছে। তো কোনো যখন কোনো প্রসেস হবে, কোনো রিয়াকশান হবে, তখন সেই ক্ষেত্রে সেই রিয়াকশানের রেট অফ রিয়াকশান বলা হয়, বা কোনো প্রসেসের ক্ষেত্রে রেট অফ প্রসেস বলা হয়। তো এটাও একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া, যে এখানে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়া বা ছিদ্র ব্যাপন প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, রেট বলবো। হ্যাঁ, তো দেখো রেট কি, রেট আমরা কি করব, একক সময়ে যে পরিমাণ কি হচ্ছে বা যে আয়তন গ্যাস ডিফিউজ হচ্ছে বা ব্যাপিত হচ্ছে বা ছিদ্র ব্যাপিত হচ্ছে। অর্থাৎ কি বলছে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার, আমরা কি কনস্ট্যান্ট রাখছি, প্রেশার অ্যান্ড টেম্পারেচারকে আমরা কনস্ট্যান্ট রাখছি। তো সেই মুহূর্তে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ডিফিউজড গ্যাস কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, যেরকম আমি বলছিলাম ভি ইকুয়াল টু কি, অতিক্রান্ত সরণ কতটা দূরত্বে গেল, তাই তো একক সময়ে। তো ঠিক সেরকম দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ডিফিউজ গ্যাস পার ইউনিট টাইম, অথবা আমরা কি বলতে পারি, অথবা আমরা বলতে পারি দ্য ভলিউম অফ ডিফিউজ গ্যাস পার ইউনিট টাইম, একক সময়ে কত ভলিউম গ্যাস ডিফিউজ হচ্ছে, ব্যাপিত হচ্ছে। বা আমরা কি বলতে পারি, দ্য মোলস অফ ডিফিউজ গ্যাস পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময়ে কত মোল গ্যাস ডিফিউজড হয়েছে
বা ইফিউজড হয়েছে মানে ব্যাপিত হয়েছে বা ছিদ্র ব্যাপিত হয়েছে, কত মোল হয়েছে বা কত ভলিউম হয়েছে বা কত ডিস্টেন্স ট্রাভেল করেছে একক সময়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে সেই ডিফিউশনের রেট বা সেই ইফিউশনের রেট, অর্থাৎ ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার। ক্লিয়ার কিনা বলো? একটা ছিদ্র দিয়ে যত মোল গ্যাস ছিদ্র ব্যাপিত হচ্ছে একক সময়ে, সেটাকে আমরা বলবো কি? রেট অফ ইফিউশন। বা যত পরিমাণ বা যত আয়তন গ্যাস কি হচ্ছে? ডিফিউজড হচ্ছে পার ইউনিট টাইমে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ROD, অর্থাৎ রেট অফ ডিফিউশন। ক্লিয়ার? তো রেট অফ ডিফিউশনকে আমরা প্রকাশ করব স্মল r দিয়ে। কি দিয়ে? স্মল r। ঠিক আছে, স্মল r দিয়ে আমরা রেট অফ ডিফিউশনকে প্রকাশ করব। তো স্মল r ইকুয়াল টু কি? যে দ্য ডিস্টেন্স ট্রাভেল, তার মানে কি ডিস্টেন্সকে আমরা কি দিয়ে লিখবো? আর এল দিয়ে। তো ডিস্টেন্স ট্রাভেলড বাই কি? ডিফিউজড গ্যাস, ডিজি। ডিজি মানে ডিফিউজড গ্যাস। তাহলে ডিস্টেন্স ট্রাভেলড, যেটাকে আমি এল দিয়ে প্রকাশ করছি, বাই টি। এটাকে যদি এক ধরে নিই, একক সময়ে অতিক্রান্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলবো? সেই গ্যাসের ব্যাপনের হার। বা এটাকে যদি আমি, দেখো এই ক্ষেত্রে ভলিউম দিয়ে দেওয়া আছে, ভলিউম অফ ডিফিউজড গ্যাস, ডিজি। ডিজি মানে ডিফিউজড গ্যাস, বাই টি করছি। তাহলে আর ইকুয়াল টু, আমরা এটাও লিখতে পারি ভি বাই টি। আবার আর ইকুয়াল টু কি করতে পারি? মোলস অফ ডিফিউজড গ্যাস। তাহলে এন, এন মানে আমরা মোল সংখ্যা জানি, এন মানে মোল সংখ্যা। ভলিউমকে ভি দিয়ে প্রকাশ করছি আর ডিস্টেন্সকে আমরা এল দিয়ে প্রকাশ করছি। তাহলে এন অফ ডিজি, ডিজি মানে ডিফিউজড গ্যাস, বাই টি, বাই টি। তাই তো? টি মানে সময়। তাহলে একক সময়ে যদি আমি এটাকে, এই টিকে যদি আমি এক ধরে নিই, তাহলে কি হচ্ছে? এটা যদি 1 ধরে নিই, তাহলে কি হচ্ছে? আর ইকুয়াল টু ভি। কখন? যখন টি ইকুয়াল টু 1, অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত দূরত্ব বা একক সময়ে যে পরিমাণ আয়তনের গ্যাস ডিফিউজ হয়েছে বা ব্যাপিত হয়েছে, সেটাকে আমরা কি বলবো? রেট অফ ডিফিউশন। ক্লিয়ার? ভেরি গুড। দেখো নেক্সট চলে আসছি আমরা আসল জায়গায়, সেটা হলো গ্রাহামস ল অফ ডিফিউশন অ্যান্ড ইফিউশন। ঠিক আছে, গ্রাহামস ল পড়ব, খুব ইম্পর্টেন্ট গ্রাহামস ল। ঠিক আছে, গ্রাহামের ব্যাপন ও ছিদ্র ব্যাপনের সূত্র। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে প্রথমেই আমরা এখানে দেখে নেব যে সেখানে বলা হয়েছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই দুটোকে আগে ঠিক করে নাও। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি? সেটা আইসোথার্ম, তাই তো? আর অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানে সেটা আইসোবার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট কি হচ্ছে? কনস্ট্যান্ট হচ্ছে আমাদের দুটো বিষয়, একটা টেম্পারেচার আর একটা প্রেশার। তাহলে রিয়াকশন এটা কি হচ্ছে? এই ক্ষেত্রে কি হচ্ছে? আইসোথার্মো হচ্ছে, আইসোবারও হচ্ছে। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার দ্য রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশনকে আমরা আর দিয়ে লিখবো, স্মল আর। অর ইফিউশন একই জিনিস, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ, এটা রুট হবে, স্কোয়ার রুট অফ ডেন্সিটি। ওই গ্যাসের যে ঘনত্ব আছে সেই ঘনত্বের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে কি? রেট অফ ডিফিউশন বা ইফিউশন। কখন? যখন কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার আর প্রেশার। তাহলে দেখো কি হচ্ছে, আমি গ্যাসের রেটকে কী দিয়ে প্রকাশ করছি? রেট অফ ডিফিউশন অর ইফিউশনকে কী দিয়ে প্রকাশ করছি? স্মল আর দিয়ে। আর ডেন্সিটি অফ গ্যাস কি করব? ডেন্সিটি অফ গ্যাস, সেই গ্যাসের ডেন্সিটিকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করব। মাথায় রাখবে, ক্যাপিটাল ডি দিয়ে কিন্তু ভেপার ডেন্সিটি, আর স্মল ডি দিয়ে শুধু ডেন্সিটি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, সেই ক্ষেত্রে তাহলে আমাদের অ্যাকর্ডিং টু গ্রাহামস ল কি হচ্ছে? বলছে আর প্রপোর্শনাল টু 1/√ডি, অর্থাৎ রেট অফ ডিফিউশন অর ইফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ডেন্সিটি। অর্থাৎ গ্যাসের যে ঘনত্ব সেই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের ইকুয়েশন আসলো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আর ইকুয়াল টু কে ইন্টু কে বাই রুট ডি।
তাই তো? তাহলে দেখো এটা আমাদের কীরকম ইকুয়েশন আসছে, এরকম আর ইন্টু রুট ওভার ডি ইকুয়াল টু কে। তাহলে আমাদের কি হবে, আমাদের লেখচিত্র যদি আমরা করি এখান থেকে, তাহলে কি হচ্ছে দেখো, এদিকে আমি আর ধরছি, এদিকে আমি রুট ডি ধরছি, ঠিক আছে? তাহলে আমাদের লেখচিত্রটা কেমন হবে, যদি ঘনত্ব যদি বাড়ে তাহলে আমাদের কি হবে, রেট অফ ডিফিউশন অর ইফিউশন কমবে। তার মানে আমাদের কি হচ্ছে, ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কেমন হবে, সমপরাবৃত্তাকার, অর্থাৎ আমাদের ঠিক এরকম আসবে, সরি আমাদের এরকম হবে লেখচিত্রটা, দেখো। তাহলে আর এর সঙ্গে, আর এখানে কি রেট অফ ডিফিউশন অর ইফিউশন, আর এটা কি ডেনসিটি, তাহলে এটা কি ডেনসিটি, স্কোয়ার রুট ডেনসিটি। তাহলে তাদের লেখচিত্রটা আসবে এরকম, ঠিক আছে? তাদের লেখচিত্রটা আসবে এরকম, অর্থাৎ আর যদি আমাদের ডেনসিটি যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের আর কমবে। ক্লিয়ার? এবার ধরে নাও যদি আমাদের দুটো ডিফারেন্ট যদি গ্যাস হয়, দুটো ডিফারেন্ট গ্যাস এবং তাদের ডিফারেন্ট ডেনসিটি আছে, ঠিক আছে? ডিফারেন্ট যদি গ্যাস নিই এবং ডিফারেন্ট যদি আমরা ধরো এরকম, আমি এটা করছি, আমি ধরে নিচ্ছি এ গ্যাস, গ্যাস হচ্ছে এ, এই গ্যাসের ক্ষেত্রে রেট ধরছি আমি R1, ঠিক আছে? রেটটা কি R1, রেট মানে কি রেট অফ ডিফিউশন, এবং এই গ্যাসের ক্ষেত্রেই আমি এর ডেনসিটি ধরে নিচ্ছি D1, এর ডেনসিটি গ্যাসের ঘনত্ব। আরেকটা গ্যাস হচ্ছে বি গ্যাস, এই গ্যাসের ক্ষেত্রে রেট অফ ডিফিউশন বা ইফিউশন R2, এবং সেই ক্ষেত্রে এবং তাদের ডেনসিটি কত, D2। ক্লিয়ার? তাহলে গ্যাসের ঘনত্ব হলো D2 আর সেই মুহূর্তে রেট অফ ডিফিউশন অর্থাৎ ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার R2। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু কী হবে, রুট ওভার D2 বাই D1, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, ঠিক আছে? তো যার জন্য আমরা কি করব, R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার D2 বাই D1। তোমরা যদি এটাকে AB দিয়ে প্রকাশ করতে, যদি এটাকে AB দিয়ে প্রকাশ করতে সেটাও হতো, দেখো আমি AB দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? এটা RA, এটা DA, এটা RB, এটা DB, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, অর সেই ক্ষেত্রে আমাদের হতো RA বাই RB ইকুয়াল টু রুট ওভার DB বাই DA। দেখো তার মানে কি, রেট অফ ডিফিউশন ও রেট অফ ইফিউশন কার সঙ্গে ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে, দ্য স্কোয়ার রুট অফ ডেনসিটি, ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ডেনসিটি অফ গ্যাস। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো তাহলে এখান থেকে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক আসতে পারে, ঠিক আছে? এই সূত্র থেকে জাস্ট তোমরা কি করবে, ইনভার্সলি প্রপোর্শনাল করবে, কার, স্কোয়ার রুট অফ ডেনসিটির সঙ্গে। নেক্সট দেখো, এখানে বলা হয়েছে রিলেশন বিটুইন রেট অফ ডিফিউশন অর ইফিউশন, যেটাকে আমি আর দিয়ে প্রকাশ করব, উইথ ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটিকে অলওয়েজ ক্যাপিটাল ভি দিয়ে, সরি ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ডি। আর নর্মাল ডেনসিটিকে আমরা কি বলবো, ঘনত্বকে স্মল ডি, ভেপার ডেনসিটিকে ক্যাপিটাল ডি। দেখো আমরা জানি ডেনসিটি, কোনো গ্যাসের ডেনসিটি বা ঘনত্ব সমান 0.089 ইন্টু ভেপার ডেনসিটি, ভেপার ডেনসিটি, ওকে? তার মানে ডেনসিটিকে আমি কি স্মল দিয়ে প্রকাশ করি, স্মল ডি, আর কি হচ্ছে 0.089 ইন্টু ক্যাপিটাল ডি, এটা হচ্ছে রিলেশন। তাহলে এই ক্ষেত্রে কি ডি এর সঙ্গে ক্যাপিটাল ডি এর রিলেশন কি, প্রপোর্শনাল রিলেশন, তাই তো? তার মানে আগেরটার ক্ষেত্রে কি ছিল, ডি এর সঙ্গে স্কোয়ার রুট অফ ডি এর সঙ্গে কি ছিল, ইনভার্সলি প্রপোর্শনাল ছিল কি, রেট অফ ডিফিউশন অর ইফিউশন। তাহলে এই ক্ষেত্রেও সেম হবে, এই ক্ষেত্রে আমাদের সেম হবে। তাহলে কি হচ্ছে, আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, সরি আর প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, 1 বাই রুট ওভার ক্যাপিটাল ডি। তাহলে বাষ্প ঘনত্বের সঙ্গেও কিন্তু কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাহিনীটা কেমন হচ্ছে, দেখো এই ক্ষেত্রে যদি আমি সেম টাইপের মতো করি, যে এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের
ভেপার ডেন্সিটি ডিএ এবং তার রেট অফ ডিফিউশন অর ইফিউশন আর এ। আর বি গ্যাসের ক্ষেত্রে ভেপার ডেন্সিটি ডিবি আর রেট অফ ডিফিউশন অর ইফিউশন আর বি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হবে বলো? সেই ক্ষেত্রে আমাদের আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার ডিবি বাই ডিএ। কি এটাই হবে তো? তার মানে কি এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হচ্ছে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার ডিবি বাই ডিএ। ডিটা কি এক্ষেত্রে? ডি ইকুয়াল টু ভেপার ডেন্সিটি অফ গ্যাস। ভেপার ডেন্সিটি আর নর্মাল ডেন্সিটির মধ্যে রিলেশন কি? ডেন্সিটি ইকুয়াল টু 0.089 ইন্টু ভেপার ডেন্সিটি। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ডি এর সঙ্গে ভেপার ডেন্সিটি মানে ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক। তো সেম একইভাবে এটাই হবে। ক্লিয়ার? তার মানে এই সূত্রটাও আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে, মাথায় রাখবে। বা আমরা এখানে R1/R2 এখানে D2 বাই D1 করতে পারতাম। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি বলছে? রিলেশন বিটুইন, কার সাথে রিলেশন করব? রেট অফ ডিফিউশন অর্থাৎ R অ্যান্ড মলিকিউলার মাস অর্থাৎ ক্যাপিটাল M। অর্থাৎ কি মলিকুলার মাস মানে কি? আণবিক ভর। কার আণবিক ভর? সেই গ্যাসের আণবিক ভর। এই দুটোর মধ্যে রিলেশন করব। চলো দেখো, আমরা ক্লাস 10এই শিখে গেছি যে M ইকুয়াল টু 2 ইন্টু ডি। M ইকুয়াল টু 2 ইন্টু ডি, এটা আমরা ক্লাস 10এ শিখেছি। তার মানে কি আণবিক ভর সমান 2 গুণন বাষ্প ঘনত্ব, তাই তো? তার মানে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে আণবিক ভরটাও কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে? ডি এর সঙ্গে। তার মানে কি যদি বাষ্প ঘনত্ব বাড়ে তাহলে আণবিক ভর বাড়বে, যদি বাষ্প ঘনত্ব কমে তাহলে আণবিক ভর কমবে। তাহলে আমাদের গ্রাহামের সূত্র কী হবে? এখান থেকে আমরা গ্রাহামস ল কীভাবে বলতে পারি বলো? যে স্থির উষ্ণতা ও চাপে অ্যাট কনস্ট্যান্ট, কি অ্যাট কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি এই দুটো কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো গ্যাসের, তাহলে বাষ্প ঘনত্বের হার বা বাষ্প ঘনত্বের হার বলছি, ভেপার ডেন্সিটি ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার প্রপোর্শনাল টু 1/√m। 1/√m। ক্লিয়ার? 1/√m। ঠিক আছে, তাহলে একইভাবে যদি আমরা এ গ্যাসের ক্ষেত্রে মলিকিউলার মাস হয় ma আর রেট অফ ডিফিউশন অর ইফিউশন হয় RA, বি গ্যাসের ক্ষেত্রে mb আর রেট অফ ডিফিউশন অর ইফিউশন হবে RB। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? RA/RB ইকুয়াল টু রুট ওভার mb/ma। দেখো ক্লিয়ার একদম। তার মানে কি বলছে এখানে? যে যদি আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার হয় তাহলে ব্যাপনের হার উক্ত গ্যাসের মোলার মাস বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মোলার মাস বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মাথায় রাখতে হবে। কিন্তু তোমরা প্রত্যেকটা এখানে সূত্র লিখবে। স্থির উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? এবং ফাইনালি আমাদের কি হবে? RA/RB ইকুয়াল টু রুট ওভার mb/ma। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রটা। এই সূত্র দিয়ে কিন্তু আমরা নেক্সট অঙ্ক করব। এই সূত্র দিয়ে আমি যা বলছি প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, নিট জেইর জন্য, বোর্ডের জন্য ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। এখান থেকে তো অনেকবার কোশ্চেন আসছে এই সূত্র দিয়ে। হ্যাঁ, আমি একটা অঙ্ক করে দেবো তোমাদের আজকে। তো দেখো নেক্সট আমাদের কি আছে? বলছে রিলেশন বিটুইন রেট অফ ডিফিউশন অর ইফিউশন অর্থাৎ আর, তার সঙ্গে প্রেশারের রিলেশন বের করতে বলছে। প্রেশার তোমরা মাথায় রাখবে যে রেট অফ ডিফিউশন আর ইফিউশনকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, তাই তো? এবং এই আর আমাদের যে গ্যাসের প্রেশার আছে সেই প্রেশারের সঙ্গে
সমানুপাতিক। কেন? দেখো, যদি গ্যাসের মলিকিউলসগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রেশার হয়, ম্যাক্সিমাম যদি প্রেশার হয় তাহলে কোনো ছিদ্র দিয়ে ম্যাক্সিমাম গ্যাস বেরোবে, অর্থাৎ প্রেশার যত বেশি রেট অফ ডিফিউশন আর ইফিউশন তত বেশি। তাহলে প্রেশারের সঙ্গে কেমন সম্পর্ক হবে? প্রেশারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন, প্রেশারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন। তো এই ক্ষেত্রে আমরা কি, এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা কনস্ট্যান্ট কি রাখবো? টেম্পারেচার, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখছি আর ভলিউমকে কনস্ট্যান্ট রাখছি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে আমাদের আর যদি এ গ্যাসের ক্ষেত্রে প্রেশার হয়, এ গ্যাসের ক্ষেত্রে যদি প্রেশার হয় আমাদের, দেখো যদি এ গ্যাসের ক্ষেত্রে আমাদের প্রেশার হয় PA, ঠিক আছে, আর রেট অফ ডিফিউশন হয় RA, আর বি গ্যাসের ক্ষেত্রে প্রেশার হয় PB আর রেট অফ ডিফিউশন বা ইফিউশন হয় RB। তাহলে এই ক্ষেত্রে কী হবে? যেহেতু এখানে কি প্রপোর্শনাল রিলেশন, তো যার জন্য RA বাই RB ইকুয়াল টু কী হবে? PA বাই PB, PA বাই PB। এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রেশারের সঙ্গে কিসের সম্পর্ক? রেট অফ ডিফিউশন বা ইফিউশন। আমি আবার বলছি, যদি কোনো গ্যাস জারের মধ্যে ম্যাক্সিমাম প্রেশার থাকে, তো কোনো একটা ছিদ্র যদি পায়, সেই ছিদ্র দিয়ে মারাত্মক পরিমাণ গ্যাস বেরোতে থাকবে। তো যত বেশি পরিমাণ চাপ হবে তত বেশি পরিমাণ কি হবে? ব্যাপনের হার হবে বা ছিদ্র ব্যাপনের হার হবে। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, রিলেশন বিটুইন রিকোয়ার্ড টাইম অ্যান্ড মলিকিউলার মাস। রিকোয়ার্ড টাইমের সঙ্গে মলিকিউলার মাস, ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, আমরা প্রথমে দেখলাম কি ব্যাপনের হার R ইকুয়াল টু ভি বাই টি, আর ইকুয়াল টু কি ভি বাই টি, ঠিক আছে। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে আর প্রপোর্শনাল টু 1/√m, আর প্রপোর্শনাল টু কি হচ্ছে? 1/√m। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমাদের ব্যাপনের হারের সঙ্গে টাইমের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, তাই তো? অর্থাৎ RA বাই RB ইকুয়াল টু কি হচ্ছে? TB বাই TA, এরকম হচ্ছে। আবার এই ক্ষেত্রে আমরা কি জানি? মলিকুলার মাসের সঙ্গে ব্যাপনের হারের সম্পর্ক কি ছিল? RA বাই RB ইকুয়াল টু √MB বাই MA, ঠিক এরকম ছিল। তার মানে কি? দেখো, এটা আর এটা তো সমান, তার মানে আমরা এরকম লিখতে পারি TB বাই TA ইকুয়াল টু √MB বাই MA, MB বাই MA, তাই তো? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গ্যাসের মলিকিউলার মাস বেশি সেই গ্যাস কি হবে? দেরিতে, তার অনেক সময় লাগবে ব্যাপন হতে বেশি সময় লাগবে, তাই তো? তার মানে ছিদ্র ব্যাপন বা ব্যাপনের ক্ষেত্রে তাহলে কি, যে গ্যাসের মলিকিউলার মাস বেশি, এই ক্ষেত্রে √m, ঠিক আছে, √m। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সম উষ্ণতা ও চাপে একই আয়তনের দুটি গ্যাস একই সছিদ্র দেয়ালের মধ্য দিয়ে যে ভিন্ন ভিন্ন সময়ে ছিদ্র ব্যাপিত হবে তা তাদের আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক। এটা এখান থেকে আমাদের অঙ্ক আসতে পারে। ক্লিয়ার? তাহলে T প্রপোর্শনাল টু √m হচ্ছে। নেক্সট দেখবো আমরা রিলেশন বিটুইন ভলিউম অফ ডিফিউজ গ্যাস মানে V আর মলিকিউলার মাস। দেখো, আমরা আবার জানি R ইকুয়াল টু ভি বাই টি, তার মানে কি R প্রপোর্শনাল টু ভি, এদিকে জানি R প্রপোর্শনাল টু 1/√m। তার মানে আবার সেম হচ্ছে কি ভি প্রপোর্শনাল টু 1/√m। তাহলে ভি এর সঙ্গে রিলেশন কেমন হচ্ছে? ভি এর সঙ্গে রিলেশন হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই তো? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অথবা আমরা কি বলতে পারি? এ গ্যাসের ক্ষেত্রে আমি যদি ধরে নিই VA তার আয়তন,
তো একইভাবে আমরা VA বাই VB ইকুয়াল টু রুট ওভার MB বাই MA করতে পারি। তাহলে এইভাবে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা সাজিয়ে সাজিয়ে নিতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো বলছে অল রিলেশন ইন ওয়ান ইকুয়েশন করবো আমরা, একটা ইকুয়েশনে আমরা টোটাল রিলেশন কমপ্লিট করব। তাহলে আমরা কি দেখছি দেখো, প্রথমেই দুটো গ্যাস আছে, গ্যাস এ আর গ্যাস বি। এই দুটো গ্যাসের ক্ষেত্রে আমরা ছিদ্র ব্যাপন বা ব্যাপনের হার চেক করব। তাহলে আর এ বাই আর বি, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইকুয়াল টু আমরা দেখো এর ভলিউমের সঙ্গে কেমন রিলেশন হচ্ছে, ডিরেক্ট প্রপোর্শনাল, তাহলে VA বাই VB। টাইমের সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক, তাহলে T2 নয় TB বাই TA। মলিকিউল ঘনত্বের সঙ্গে কেমন সম্পর্ক হচ্ছে, ডেন্সিটির সঙ্গে, রুট ওভার DB বাই DA, তাই তো, ইকুয়াল টু রুট ওভার ভেপার ডেন্সিটির সঙ্গে কেমন হয়েছিল, DB বাই DA। মলিকুলার মাসের সঙ্গে কেমন রিলেশন হয়েছে, MB বাই MA। আর প্রেশারের সঙ্গে কেমন সম্পর্ক হয়েছে, ডিরেক্ট প্রপোর্শনাল, PA বাই PB। ক্লিয়ার? তাহলে দেখো এতগুলো রিলেশন পেলাম আমরা, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে দুটো গ্যাস A এবং B এর ছিদ্র ব্যাপনের হারের অনুপাত সমান এটা। তো এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, এটা অবশ্যই বুঝে তোমরা মুখস্থ রাখবে, তাহলে কিন্তু আমাদের যে কোনো প্রবলেম যদি পরীক্ষায় আসে তাহলে আমরা সলভ করতে পারবো। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, আমি সবগুলোই প্রমাণ তোমাদের শিখিয়ে দিলাম কি করে প্রমাণ করতে হয়। তো আমরা মুখস্থ রাখবো RA বাই RB ইকুয়াল টু VA বাই VB ইকুয়াল টু TB বাই TA ইকুয়াল টু রুট ওভার DB বাই DA ইকুয়াল টু রুট ওভার DB বাই DA ইকুয়াল টু রুট ওভার MB বাই MA ইকুয়াল টু PA বাই PB। এইটুকু আমাদের মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো অ্যাপ্লিকেশন করব আমরা, অ্যাপ্লিকেশন অফ ডিফিউশন অ্যান্ড ইফিউশন। এই ডিফিউশন বা ইফিউশনের অ্যাপ্লিকেশন কি, দেখো এর সাহায্যে আমরা কি করতে পারি, এর সাহায্যে আমরা কোনো গ্যাসের মলিকিউলার মাস কিন্তু নির্ণয় করতে পারি। দেখা গেল কোনো একটা গ্যাসের মলিকিউলার মাস দেওয়া আছে, অপরটার দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, দেখো আমরা একটা জানি TA বাই TB ইকুয়াল টু রুট ওভার MA বাই MB, কারণ এই ক্ষেত্রে আমরা জানি কি T এর সঙ্গে M এর সম্পর্ক প্রপোর্শনাল। দেখো এই ক্ষেত্রে TB বাই TA MB বাই MA, রুট ওভার MB বাই MA। তো এখান থেকে যদি আমাদের প্রয়োজনীয় সময় দেওয়া থাকে, দেখা গেল T এর মান দেওয়া আছে, TBর মান দেওয়া আছে, MA এর মান দেওয়া আছে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা MB এর মান কিন্তু আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আবার দেখো যদি রেট অফ ইকুয়েশন আমরা দেখো RA বাই RB ইকুয়াল টু আমরা কি জানি, দেখো রুট ওভার MB বাই MA। দেখো এই ক্ষেত্রে যদি আমাদের R এর মান দেওয়া থাকে, RBর মান দেওয়া থাকে, MBর মান দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা MA এর মান কিন্তু পেয়ে যাব। অর্থাৎ তিনটা মান যদি আমাদের দেওয়া থাকে তাহলে 4 নম্বর ভ্যালুটাও কিন্তু আমরা বের করতে পারবো। তো এখান থেকে তো খুব ইম্পর্টেন্ট, আমি অঙ্ক করাবো এই সূত্র দিয়ে, RA বাই RB মুখস্থ রাখো, RA বাই RB ইকুয়াল টু রুট ওভার MB বাই MA। প্রমাণ করলাম আমরা, তাই তো। দেখো নেক্সট অ্যাপ্লিকেশন বলছে সেপারেশন অফ গ্যাস ফ্রম মিক্সচার অফ গ্যাস, ফ্রম এ মিক্সচার অফ গ্যাস। দেখো এখানে আমরা কি করেছি, এখানে একটা মিক্সচার অফ গ্যাস আছে, একটা গ্যাসের মিশ্রণ, গ্যাস মিক্সচার আছে, ঠিক আছে, গ্যাসের মিশ্রণ আছে। তো আমরা জানি কি এই পিন হোলের মধ্য দিয়ে কোন গ্যাসটা খুব সহজে ছিদ্র ব্যাপিত হবে বা ব্যাপিত হবে, কোন গ্যাস হবে, যার আমরা কি জানি, আমরা জানি R প্রপোর্শনাল টু রুট ওভার 1 বাই প্রপোর্শনাল টু 1 বাই রুট M। অর্থাৎ যে গ্যাসের মলিকিউলার মাস বেশি তার রেট অফ ডিফিউশন অর ইফিউশন কম। অর্থাৎ যার মলিকিউলার মাস বেশি তার রেট অফ ডিফিউশন বা ইফিউশন কম। ক্লিয়ার? দেখো যদি আমি দুটো গ্যাসের কথা বলি, ধরো এরকম আছে হিলিয়াম গ্যাস, হ্যাঁ, আর অক্সিজেন গ্যাস, এই দুটো গ্যাস আছে। তাহলে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এর অ্যাটমিক ওয়েট কত, 4 গ্রাম মোল ইনভার্স, তাই তো।
আর এর অক্সিজেনের কত 32 গ্রাম মোল ইনভার্স। এবার তোমরা বলো কোন গ্যাসটা খুব সহজে ছিদ্র ব্যাপিত হবে। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আমি এই ধরো রেড কালার দিয়ে আমি হিলিয়াম গ্যাস প্রকাশ করছি, রেড কালার দিয়ে, আর ব্লু কালার দিয়ে আমি অক্সিজেন গ্যাস প্রকাশ করছি, এখানে যেটা দেওয়া আছে, এই ছবিতে যেটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলো রেড কালারের গ্যাস অর্থাৎ হিলিয়াম গ্যাস এই ছিদ্র দিয়ে খুব সহজে যাবে নাকি O2 গ্যাস যাবে? কোন গ্যাস যাবে তাড়াতাড়ি বলো? রেড কালারের গ্যাস অর্থাৎ হিলিয়াম গ্যাস। কারণ কি? হিলিয়াম গ্যাসের মলিকিউলার মাস কম। মলিকিউলার মাস যত কম হবে রেট অফ ডিফিউশন আর রিফিউশন তত বেশি হবে। তার মানে এখান দিয়ে খুব সহজে কোন গ্যাসটা বেরোবে? এই ছিদ্র দিয়ে গ্যাস বেরোবে, এই ছিদ্র দিয়ে গ্যাস বেরোবে রেড কালারের গ্যাস। এই ছিদ্র দিয়ে রেড কালারের গ্যাসটা খুব সহজে বেরোবে, তাই তো? কারণ এর মলিকিউলার মাসটা কম। আর দেখো একটা জিনিস, মলিকিউলার মাস যদি কম হয় তার সাইজটাও কম হবে, তার সাইজটাও কম হবে, যার জন্য ওই পিন হোলের মধ্যে দিয়ে সেই গ্যাসটা তাড়াতাড়ি ছিদ্র ব্যাপিত হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে যদি আমি বারবার করে করি তাহলে কি হবে? দেখো এখান থেকে বেশি সংখ্যক লাল গ্যাসটা মানে হিলিয়াম গ্যাস বেরোচ্ছে, দুই একটা হয়তো ব্লু কালারের গ্যাস বেরোতে পারে, দুই একটা হয়তো ব্লু কালারের গ্যাস বেরোতে পারে। ঠিক আছে, ব্লু কালারের হয়তো গ্যাস বেরোতে পারে, কিন্তু সব থেকে বেশি পরিমাণ কোনটা হবে? ছিদ্র ব্যাপিত হবে কোনটা বেশি? যার মলিকিউলার মাসটা কম। ঠিক আছে, যার মলিকিউলার মাস কম। তাহলে দেখো এইভাবে যদি এই প্রসেসটাকে আমি বারবার করে করি তার মানে কি হবে? আমরা দেখো তাহলে কি করতে পারি আমরা? এই যে লাল কালারের গ্যাস আছে অর্থাৎ হিলিয়াম আর ব্লু কালারের গ্যাস আছে অর্থাৎ অক্সিজেন, এই দুজনকে আমরা পৃথক করে দিতে পারি। অর্থাৎ একটা মুহূর্তে কি হবে? একটা পাত্রে শুধুমাত্র ব্লু কালারের গ্যাসগুলো পড়ে থাকবে, ঠিক আছে, আর একটা পাত্রে শুধুমাত্র রেড কালারের গ্যাসগুলো চলে আসবে। ঠিক আছে, কি করে আসবে? ছিদ্র ব্যাপনের সাহায্যে। কেন আলাদা হবে? কারণ এই রেড কালারের গ্যাসগুলো যে আছে অর্থাৎ হিলিয়াম গ্যাস যে আছে এর ছিদ্র ব্যাপনের হারটা বেশি। কার থেকে? এই ব্লু কালারের গ্যাস অর্থাৎ অক্সিজেনের থেকে। কেন? কারণ অক্সিজেনের মোলার মাস বেশি 32, যেখানে হিলিয়ামের মোলার মাস কত বা অ্যাটমিক মাস কত? 4 গ্রাম মোল ইনভার্স। তাহলে এই প্রসেসটাকে আমি বারবার করে যদি এই ছিদ্র ব্যাপনটাকে আমি যদি বারবার করে করি তাহলে গ্যাস মিশ্রণের থেকে কিন্তু গ্যাসগুলোকে পৃথক করা যেতে পারে। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন রইল এরকম, ধরো এরকম কোশ্চেন দেওয়া আছে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো একটা আছে SO2 গ্যাস, SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাস, আর একটা নিয়েছি আমরা অ্যামোনিয়া গ্যাস। এই দুটো গ্যাসকে একটা গ্যাস জারের মধ্যে রাখা আছে এবং তার মাঝখানে একটা পিন হোল করে দেওয়া হয়েছে কতগুলো। তো ছিদ্রের মাধ্যমে কোন গ্যাসটা বেশি পরিমাণ বেরোবে এটা তোমাদের কোশ্চেন থাকছে। কোন গ্যাস? অ্যামোনিয়া গ্যাস না SO2 গ্যাস? আমরা কি জানি? আমরা জানি যার মলিকিউলার মাস যত বেশি তার রেট অফ ডিফিউশন বা ইফিউশন তত কম। মলিকিউলার মাস যত কম রেট অফ ডিফিউশন অর ইফিউশন তত বেশি। তো SO2 এবং NH3 এই কোশ্চেনটা তোমাদের জন্য রইল। দেখো নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব ম্যাথামেটিক্যাল প্রবলেম। কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে? আমরা 2-3টা এক্সাম্পল নিয়েছি, সেই এক্সাম্পলগুলো সলভ করব। দেখো প্রথমটাতে কি বলা হয়েছে? দুটি গ্যাস বলা হয়েছে, দুটি গ্যাস যাদের আণবিক ভর 64 and 100। কি বলা হয়েছে? দুটো গ্যাস নেওয়া হয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এ গ্যাসের আণবিক ভর 64 গ্রাম মোল ইনভার্স আর বি গ্যাসের মোলার মাস, এটা ওকে মোলার মাস। তাহলে কি বলা হয়েছে? মোলার মাস অর্থাৎ MA 64 আর MB 100 গ্রাম মোল ইনভার্স। বলছে ব্যাপনের প্রথমটির ব্যাপনের হার অর্থাৎ এ গ্যাসের কথা বলছে 15 ml পার সেকেন্ড, অর্থাৎ এখানে কি বলা হয়েছে? তাহলে আর এ বলা হয়েছে কতটা? 15 ml পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 15 ml এ গ্যাস ব্যাপিত হয়। তাহলে অপরটির ব্যাপনের হার কত হবে? অর্থাৎ আর বি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এটা আমাদের দেওয়া আছে, একদম সহজ। তাহলে আমরা কি করব? উই নো ফ্রম গ্রাহামস ল
গ্রাহামস ল থেকে আমরা কি জানি, গ্রাহামস ল একটু আগে শিখলাম যে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, আর বি বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আর বি ইকুয়াল টু কি হচ্ছে, আর বি ইকুয়াল টু রুট ওভার এম এ বাই এম বি ইন্টু আর এ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এম এ কত, এম এ হচ্ছে 100 আর এম বি হচ্ছে 64 ইন্টু আর এ কত, আর এ হচ্ছে 15। তাহলে কত হচ্ছে দেখো, 100-এর রুট করলে কত হয় 10, আর 64-এর রুট ওভার রুট তুলে দিলে কত হয় 8 ইন্টু 15, তাই তো? এটা হচ্ছে আমাদের। তাহলে কি হচ্ছে হিসাব করে দেখো, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে আমি 2 দিয়ে কাটি তাহলে 5, এটাকে 2 দিয়ে কাটলে 4, ঠিক করলাম কি? এক্ষেত্রে আর বি নিয়ে গেলাম এদিকে, তো এম এ আর এম বি, এম এর কত আছে, ও সরি এম এ তো আমাদের এই ক্ষেত্রে কত হচ্ছে, এম এ তো 64, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, 64 নিব। ওকে, দেখো আমাদের একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, এক্ষেত্রে 64/100, 64/100। ওকে, তাহলে কত হচ্ছে 64-এর 8/10। তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি তো 3 5 দিয়ে কাটছি, তাহলে 2 4 ইকুয়াল টু কত হচ্ছে 12। তাহলে 12 ml পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে, আরবি অর্থাৎ অপর গ্যাসটির ব্যাপনের হার কত হচ্ছে 12 ml পার সেকেন্ড। অতএব আরবি ইকুয়াল টু আমাদের বেরোলো 12 ml পার সেকেন্ড। ক্লিয়ার? একদম সহজ অঙ্ক, এগুলো 30 সেকেন্ড অঙ্ক করে দেবে। দেখো নেক্সট অঙ্ক বলছে একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, চাপ উষ্ণতা ফিক্সড আছে, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব অর্থাৎ ডি অফ H2 দেওয়া আছে কত 0.089 গ্রাম লিটার ইনভার্স দেওয়া আছে, এবং সমচাপ এবং উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার HBr গ্যাসের তুলনায় এত গুণ হলে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি এইচবিআর গ্যাসের ব্যাপনের হার ধরছি আর, ঠিক আছে, ব্যাপনের হার ধরছি আর। তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কত হবে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কত হচ্ছে 6.36 ইন্টু আর। এটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাপনের হার ROD, রেট অফ ডিফিউশন। এটা HBr এর ROD মানে রেট অফ ডিফিউশন, আর ধরলাম, তাহলে এটার কত হবে 6.36 ইন্টু আর। তাহলে ওই চাপ উষ্ণতায় HBr এর ঘনত্ব কত বলছে, HBr এর ঘনত্ব, আমাদের কোশ্চেন কি HBr এর ডেনসিটি আমাদের বের করতে হবে, এটা আমাদের কোশ্চেন, ডি অফ HBr। তো আমরা কি জানি, আমরা গ্রাহামের সূত্র থেকে জানি, উই নো, প্রথমে প্রমাণ করা হয়েছে যে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার ডিবি বাই ডি এ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যদি আমি হাইড্রোজেনের ধরে নিই আর এ, তাহলে আর অফ H2 বাই আর অফ HBr ইকুয়াল টু কি হচ্ছে রুট ওভার ডি অফ HBr বাই ডি অফ H2, তাই তো? তাহলে দেখো এই ক্ষেত্রে আর অফ H2 কত বের করলাম, আর অফ H2 মানে ROD, এটা হচ্ছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ভ্যালু বসাচ্ছি আর ইন্টু কত 6.36, আর নিচে HBr এর কত ধরেছি, আমরা আর ধরেছি, তাহলে আর কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 6.36, আর এদিকে কত হচ্ছে রুট ওভার ডি অফ HBr, আর নিচে কত ডি অফ H2 মানে কত দেওয়া আছে 0.089। তো আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে, তাহলে এখান থেকে ডি অফ HBr আমরা পেয়ে যাব, ক্যালকুলেটারে তোমরা হিসাবটা করবে 3.6 গ্রাম লিটার ইনভার্স, ঠিক আছে, 3.6 গ্রাম লিটার ইনভার্স। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের HBr এর ঘনত্ব কত হলো, HBr এর ঘনত্ব 3.6 গ্রাম, আর ডি অফ H2 কত দেওয়া ছিল
ঘনত্ব কত দেওয়া ছিল 0.089 গ্রাম লিটার ইনভার্স। তাহলে তোমরা আমাকে উত্তরের লিখবে কমেন্টের মাধ্যমে যে এই ডি অফ এইচবিআর আর ডি অফ এইচ টু, ঠিক আছে, দুজনের ভ্যালু দেওয়া থাকলো, তাহলে তোমরা আমরা বলবে আর অফ এইচ টু আর আর অফ এইচবিআর কার বেশি ছিদ্র ব্যাপন হবে বা ছিদ্র ব্যাপনের হার কোনটার ক্ষেত্রে বেশি হবে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে না এইচবিআর এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে।